আচ্ছা, তো হ্যাবিট ফরমেশনের যত প্রিন্সিপাল শিখে আমরা ক্যালেন্ডারে একটা টাইম ব্লক করে আমাদের দিনের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যে পড়াশোনার টাস্ক ওইটা করতে বসলাম, তখনও দেখলাম বসার পর আমরা মনোযোগ দিতে পারছি না। মনোযোগ বা ফোকাস একটা খুবই ইম্পর্টেন্ট টপিক, যেটার ফলে অনেক সময় আমরা আমাদের যে টাস্ক ওইটা করতে পারি না। মনোযোগ একটা স্কিল, এবং এটা না করতে পারলে অনেক সময় আমরা আমাদের দিনের সবচেয়ে ইম্পর্টেন্ট টাস্কটা করতে পারি না। মনোযোগ বা ফোকাস কি জিনিস? ফোকাস হলো যখন আমাদের ব্রেইনের যত মেন্টাল এফোর্ট আমরা একটা টাস্ক কমপ্লিট করার জন্য দেই এবং আশেপাশে যত ডিস্ট্রাকশনস আছে ওটা আমরা আমাদের ইচ্ছা শক্তি দিয়ে সরিয়ে দেই। এই ভিডিওতে আমি কথা বলবো একটা টাস্ক করার সময় আমরা যখন ফোকাস করার চেষ্টা করি তখন ফোকাসের পেছনের যে বিজ্ঞান, কি কি ফ্যাক্টরস ফোকাসকে ইনফ্লুয়েন্স করে এবং আমরা কি কি টেকনিক ব্যবহার করতে পারবো আমাদের টাস্কে আমাদের ফোকাস বাড়ানোর জন্য। প্রথমেই ফোকাসের বিজ্ঞান নিয়ে কিছু বলা যাক। ফোকাস দুই ধরনের হয়। একটা হচ্ছে যখন এক্সটার্নাল এনভায়রনমেন্ট থেকে আমাদেরকে কোনো একটা স্টিমিউলি দেওয়া হয় এবং আমরা আমাদের ফোকাস ওই জিনিসটাকে দিই। একটা এক্সাম্পল হচ্ছে আমরা রাস্তা দিয়ে হাঁটছি, একটা কুকুর ডাক দিল। কুকুর হচ্ছে একটা এক্সটার্নাল এনভায়রনমেন্ট যেখান থেকে ডাকটা একটা স্টিমুলি, আমরা তাকালাম কুকুরের দিকে, আমাদের ফোকাসটা ডাইভার্ট হয়ে গেল। এই ফোকাস ডাইভার্টের জন্য কিন্তু আমাদের কোনো নিজস্ব এফোর্ট লাগছে না, এটা অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। এটা এক ধরনের ফোকাস। আরেকটা ফোকাস হচ্ছে একটু ভলান্টারি বা নিচ থেকে দিতে হয়। আমরা যখন পড়াশোনা করতে বসি আশেপাশে অনেক ডিস্ট্রাকশন আছে, সবগুলোকে দূরে ঠেলে দিয়ে আমরা যে নিজের ইচ্ছা শক্তি ব্যবহার করে ফোকাস করলাম, এটা একটা ভলান্টারি ফোকাস এবং এই জিনিসটা অনেক কঠিন। ফোকাস করার জন্য ইচ্ছা শক্তি লাগে এবং মজার জিনিস হলো ইচ্ছা শক্তি একটা লিমিটেড রিসোর্স বা খুব সীমিত সময়ের জন্য আমাদের ইচ্ছা শক্তি একটা দিনে থাকে। তার মানে হচ্ছে আমরা দিনে যত ফোকাস করার চেষ্টা করব, যত ইচ্ছা শক্তি ব্যবহার করব, আমরা তত টায়ার্ড হতে থাকবো এবং শেষ পর্যন্ত আমাদের রেস্ট লাগবে। সো দিনে খুব একটা সীমিত সময়ের জন্য একটা সীমিত পরিমাণ আমাদের ইচ্ছা শক্তি থাকে এবং এক সময়টা চলে যায়, চলে গেলে আমরা ফোকাস করতে পারি না। একটা সায়েন্টিফিক স্টাডি আছে এটার উপর। অনেকগুলো বাচ্চাদেরকে চকলেট চিপ কুকি দেওয়া হয়েছিল এবং বলা হয়েছিল যে এটার পর তাদের কয়েকটা অঙ্ক করতে হবে। একটা গ্রুপকে চকলেট চিপ কুকি সামনে রেখে দিয়ে বলেছে এটা খেতে পারবে না, একটা গ্রুপকে বলেছে ওটা খেতে পারবে। যেই গ্রুপটা তাদের ইচ্ছা শক্তি ব্যবহার করেছে ওই চকলেট চিপ কুকিটা না খাওয়া থেকে, তারা পরবর্তী সময় পরীক্ষায় অত ভালো করতে পারেনি, বা পরবর্তী সময় যখন তাদেরকে আবার চকলেট চিপ কুকি দেওয়া হয়েছে ওটাকে না বলতে অত সহজে পারেনি। যে গ্রুপকে এরকম কোনো বাধা দেওয়া হয়নি তারা ইভেন্চুয়ালি তাদের পরীক্ষায় বেটার রেজাল্ট করতে পেরেছে। এবং পুরা স্টাডিজে, এই স্টাডিজটা আমি খুব সিম্পলি বুঝিয়ে দিলাম, বা স্টাডিজের ডিটেলসে গেলে দেখা যাবে যে ইচ্ছা শক্তি একটা সীমিত সময়ের জন্য এবং একটা সীমিত পরিমাণ আমরা পাবো। যেহেতু ওই গ্রুপ অফ স্টুডেন্টস তাদের ইচ্ছা শক্তি দিয়ে অলরেডি তারা চকলেট না খাওয়ার পেছনে সময়টুকু এবং ইচ্ছা শক্তিটুকু দিয়ে ফেলেছে, যখন পরীক্ষার সময় এসেছে, পরীক্ষায় যখন তাদের ফোকাস করতে বলা হয়েছে তখন তারা ওটা সহজে করতে পারেনি। সো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে যে ইচ্ছা শক্তি একটা সীমিত পরিমাণে আমরা পাবো, এই জন্য আমরা ফোকাস একটা সীমিত পরিমাণে পাবো এবং কয়েকটা ফ্যাক্টরস এই জিনিসটাকে ইনফ্লুয়েন্স করে। ফ্যাক্টর নাম্বার 1 হচ্ছে আমাদের এনভায়রনমেন্ট। আমরা যখন ফোকাস করতে চাচ্ছি আমাদের আশেপাশে যে এনভায়রনমেন্টে কতটুকু আওয়াজ আছে, কতটুকু আলো আছে, এরকম বিভিন্ন ফ্যাক্টর আমাদের ফোকাস এবং ইচ্ছা শক্তিকে ইনফ্লুয়েন্স করে। ফ্যাক্টর নাম্বার 2 হচ্ছে আমরা অলরেডি কতক্ষণ ফোকাস করেছি। তার মানে হচ্ছে আমরা যদি অনেকক্ষণ অলরেডি ফোকাস করে ফেলেছি, আমাদের রেস্ট লাগবে, তখন আমাদের ইচ্ছা শক্তি অতটা কাজ করবে না, রেস্টের পর আবার আমরা ফোকাস করতে পারবো। সো একটা দিনে একটা খুব সীমিত পরিমাণ সময় আমরা ফোকাস করতে পারবো, যত দিন যাবে তত কঠিন হয়ে আসবে জিনিসটা। 3, আপনার নিজস্ব অ্যাট্রাকশন টুয়ার্ডস নভেল থিংস। তার মানে হচ্ছে আপনি কোনো নতুন কিছু দেখলে ওই নতুন জিনিসটাকে কতটুকু সাধারণত মনোযোগ দিয়ে থাকেন ওইটার উপর নির্ভর করে আপনার ফোকাস। যেহেতু আমরা যখন পড়তে বসি আমাদের আশেপাশে অনেক কিছুই থাকে, তখন যদি আমরা নতুন জিনিসগুলোকে নিজের মনোযোগ দিতে থাকি ওইটা ইভেন্চুয়ালি আমাদের পড়াশোনার প্রতি মনোযোগকে এফেক্ট করবে। নাম্বার 4 হচ্ছে আপনি যে টাস্কটা করছেন ওইটার প্রতি আপনার নিজস্ব ইন্টারেস্ট। যদি একটা টাস্ক আপনার বেশি ভালো লাগে, ওটা করতে আপনার সহজ হবে, আপনি ফোকাসও বেশি করতে পারবেন। না ভালো লাগলে অতটা সহজ হবে না। এবং নাম্বার 5 হচ্ছে আপনার বর্তমান এনার্জি লেভেল। যদি আপনি প্রতিদিন একটা হাই এনার্জি লেভেল ধরে রাখতে পারেন, আপনি ওখান থেকে কিছুটা এনার্জি নিতে পারবেন আপনার ইচ্ছা শক্তিতে ব্যবহার করার জন্য, যেটা আপনাকে ফোকাস করতে সাহায্য করবে। যদি আপনার দৈনন্দিন জীবনে এনার্জি লো থাকে তখন এটা করা কঠিন হয়ে যায়। এখন আমরা বুঝলাম কি কি ফ্যাক্টরস আমাদের ফোকাস এবং ফোকাস করার জন্য যে ইচ্ছা শক্তি ওটাকে ইনফ্লুয়েন্স করে। এখন আমরা কয়েকটা টেকনিক নিয়ে কথা বলবো যেগুলো এই বিভিন্ন ফ্যাক্টর ব্যবহার করে আমাদের ফোকাস দৈনন্দিন জীবনে টাস্কের প্রতি বাড়িয়ে দিবে। পয়েন্ট নাম্বার 1, আমাদের দৈনন্দিন জীবনে আমাদের হাই এনার্জি মেনটেন করতে হবে। আমার একটা আলাদা ভিডিও আছে এই কোর্সে কিভাবে একটা হাই এনার্জি মেনটেন করা যায়। বাট বেসিক্যালি যদি আমাদের দৈনন্দিন জীবনে
হাই এনার্জি থাকে আমরা ওইটা ব্যবহার করে বেশি ফোকাস করতে পারবো। নাম্বার 2, সকল প্রকার ডিস্ট্রাকশনস যেটা আশেপাশে থাকতে পারে ওটাকে দূরে রাখতে হবে। এটার কারণ হচ্ছে আমাদের ফোকাস করার জন্য একটা পরিমাণ ইচ্ছা শক্তি লাগে, এবং যেটা যদি আমাদের বেশি থাকে আমরা বেশি ফোকাস করতে পারবো। আশেপাশে যখন ডিস্ট্রাকশন থাকবে আমাদের একটা পরিমাণ ইচ্ছা শক্তি খরচ হবে ওই ডিস্ট্রাকশনকে না বলার জন্য, যেটার ফলে আমরা বেশি ফোকাস করতে পারবো না। এটা মনে হতে পারে যে সুডো সায়েন্স, কিন্তু জিনিসটার পিছনে আসলে অনেক এভিডেন্স আছে। তো ডিস্ট্রাকশন যদি আপনি চোখের বাইরে মনের বাইরে রাখতে পারেন তখন খুব সহজেই আপনি বেশি ইচ্ছা শক্তি বাঁচাতে পারবেন, যেটা আপনি ফোকাস করার জন্য ব্যবহার করতে পারবেন। একই সাথে আপনার স্কেডিউলে যখন আপনি একটা টাস্ক করার জন্য একটা সময় অ্যালোকেট করবেন, ওইটার মাঝখানে যাতে ফ্রেন্ডদের সাথে দেখা বা অন্য কোনো স্কেডিউলের অংশ চলে না আসে, এটার ফলে ওইটা একটা ডিস্ট্রাকশন হিসেবে কাজ করবে এবং আপনি ওইটার জন্য ওই সুইচটার জন্য যে এনার্জিটা লাগবে ওটা দিতে পারবেন, আপনার ফোকাস কমে যাবে। টেকনিক নাম্বার 3, মাল্টিটাস্কিং। মাল্টিটাস্কিং করবেন না। মাল্টিটাস্কিং কোনো হিউম্যান ভালোভাবে করতে পারে না, অনেকেই দাবি করে, কিন্তু প্রচুর সায়েন্টিফিক রিসার্চ দেখিয়েছে মাল্টিটাস্কিং যদি করেন, আপনি দুইটা টাস্ক যদি আলাদা আলাদা করতেন, ওইটার যে এফিসিয়েন্সি মাল্টিটাস্কিং করলে ওর থেকে এফিসিয়েন্সি অনেক কম থাকে। এর জন্য দুইটা কারণ আছে। এক হচ্ছে মাল্টিটাস্কিং করার সময় তো আপনার দুইটা আলাদা সময় অ্যালোকেট করতে হবে দুইটা টাস্কের জন্য, ওইটার জন্য আপনার খানিকটা ওই টাস্কের প্রতি এফিসিয়েন্সি কমে যাবে। এবং 2, এটা আরো বড় ফ্যাক্টর, ওটা হচ্ছে যখন আপনার ব্রেন মাল্টিটাস্কিং করে, এবং ব্রেন যেহেতু একসাথে একটা কাজই করে, ইভেন্চুয়ালি ব্রেনটা করে কি মাল্টিটাস্কিং করার সময় একটা কাজ থেকে আরেকটা কাজে সুইচ করে। যখন সুইচটা করে ব্রেইনের একটা অংশ আগের যেই টাস্ক ওইটা নিয়েই ভাবতে থাকে, যেটাকে অ্যাটেনশন রেসিডিউ বলে। তার মানে হচ্ছে আপনি যখন নতুন টাস্কটা করা শুরু করবেন তখন আপনার একটা ফোকাসের অংশ আগের টাস্কে এখনো পড়ে আছে, যার ফলে আপনার নতুন টাস্কে আপনার এফিসিয়েন্সি কমে যাবে। এই জন্যই মাল্টিটাস্কিং কখনোই করা উচিত না, এবং আপনি যেই মুহূর্তে যেই কাজটা করছেন শুধু ওইটাতেই ফোকাস করা উচিত। টেকনিক নাম্বার 4, 5 মিনিট প্রমিসটা ব্যবহার করেন। 5 মিনিট প্রমিসের আইডিয়া হচ্ছে আপনার স্কেডিউলে যে বড় টাস্কগুলো আছে তাকে আপনি প্রমিস করবেন যে আপনি অ্যাট লিস্ট 5 মিনিট সময় দিবেন। সাধারণত শুরুতে ফোকাস পেতে বা ফ্লোটা পেতে একটু টাইম লাগে, কিন্তু যখন আপনি 5 মিনিট প্রমিসটা করে ফেলবেন, ওই 5 মিনিট বসার জন্য নিজেকে আপনি ফোর্স করতে পারবেন, তখন ইভেন্চুয়ালি ফ্লোটা পেয়ে যাবেন, আপনার ফোকাস করা সহজ হয়ে যাবে। টেকনিক নাম্বার 5, এমন একটা এনভায়রনমেন্টে থাকার চেষ্টা করেন যেখানে আপনার ফোকাস সাধারণত বেশি থাকে। এটা একটু ট্রায়াল এন্ড এরর নিয়ে বের করে নিতে হয়। যেমন অনেকেই আছে খুব নীরব পরিবেশে পড়াশোনা ভালো করতে পারে, আমি পারি না, আমার জন্য খানিকটা আওয়াজ লাগে আশেপাশে যেটা আমাকে ফোকাস করতে সাহায্য করে। একইভাবে এমন একটা পরিবেশ যেখানে বেশি আলো আছে, এরকম একটা পরিবেশে আপনার কাজ করতে হবে। বেশি আলো থাকলে সাধারণত ব্রেইনের এফোর্টটা কম লাগে, কারণ ব্রেইনের বেশি এফোর্ট লাগবে যদি আলো না থাকে কোনো একটা কিছুর উপর ফোকাস করার জন্য। এই জন্য এমন একটা পরিবেশে যেখানে ভালো পরিমাণ আলো আছে এবং এমন পরিমাণ আওয়াজ আছে যেটা আমরা ভালোভাবে পড়তে পারি, যেটা আপনি ট্রায়াল এন্ড এরর করে বের করে ফেলবেন, এরকম একটা পরিবেশে থাকলে আপনার ফোকাস করতে সহজ হবে। স্টেপ নাম্বার 6, আপনার টাস্ককে কয়েকটা ভাগে ভাগ করেন, যেটা আপনাকে টাস্কে ফোকাস রাখতে সাহায্য করবে। দেখবেন যে কোনো কোর্সের যে কন্টেন্টটাকে অনেক ছোট ছোট ভিডিওতে ভাগ করা, এটা আমাদেরকে ফোকাস রাখতে সাহায্য করে। একইভাবে আপনার যেসব টাস্ক আছে দিনের জন্য, হয়তো বা হতে পারে যে বায়োলজিতে আপনার একটা 50 পেজের চ্যাপ্টার শেষ করতে হবে, ওটাকে যদি আপনি 10 পেজের 5টা ভাগে ভাগ করে নিয়ে আপনি পমোডোরো টেকনিক ব্যবহার করে, বা আমি যেটা বলেছিলাম একটা ভিডিওতে, যে এমন ভাবে যেখানে আপনি 50-60 মিনিট এফোর্ট দিচ্ছেন, 10-15 মিনিট রেস্ট নিচ্ছেন, এরকম একটা টেকনিক করে ওই যে ছোট ভাগগুলো আপনি আস্তে আস্তে ট্যাকেল করেন, এই ছোট ভাগ করার ফলে এবং আপনার এই রেস্ট নেওয়ার ফলে আপনি ফোকাস বেশিক্ষণ ধরে রাখতে পারবেন। টেকনিক নাম্বার 7, আপনাকে নিজেকে রিমাইন্ড করতে হবে যে আপনার যেসব ডিস্ট্রাকশনস আপনাকে ডাক দিচ্ছে ওগুলোর জন্য আপনি আপনার ক্যালেন্ডারে সময় রেখেছেন। অনেকেই ক্যালেন্ডার সময় রাখে না, তখন ডিস্ট্রাকশন গুলোকে বাদ দেওয়া যায় না। কিন্তু আমি যেহেতু শুরুতেই বলে নিয়েছি যে বছরের শুরুতেই আপনার কাছে যা যা গুরুত্বপূর্ণ তার জন্য যদি আপনি ক্যালেন্ডার সময় রেখে দেন, আপনি যখন পড়াশোনা করবেন তখন আপনি নিজেকে বলতে পারবেন যে আমি যা পছন্দ করি তার জন্য তো আমি সময় রেখেছি, এবং তখন তো আমি পড়াশোনা করব না। সো এখন আমি যে পড়াশোনা করছি আমার ওগুলোতে মনোযোগ দেওয়া উচিত না। যেহেতু আপনার ক্যালেন্ডারে ওই সকল টাস্কের জন্য অলরেডি সময় আছে, বর্তমান টাস্ক বা পড়াশোনা আপনার ফোকাস করা অনেক সহজ হবে। ফাইনালি টেকনিক নাম্বার 8, আমি আগে বলেছিলাম যে একটা টাস্কের প্রতি আপনার ইন্টারেস্ট যত বেশি, ওইটার উপর ফোকাস করার ক্যাপাসিটি আপনার তত বেশি। সো আপনার বিভিন্ন ওয়ে বের করতে হবে যার ফলে আপনার টাস্ক যেটা আপনার বোরিং লাগতে পারে ওইটাকে খানিকটা বেশি ইন্টারেস্টিং লাগবে। ন্যাশনাল কারিকুলামে পড়াশোনা আমার বেশ বোরিং লাগতো, এই জন্য পড়াশোনাকে ইন্টারেস্টিং করার জন্য আমি সাধারণত পড়াশোনার সাথে গান শুনতাম।
এখন গান কি আমাদের পড়াশোনা করার সময় শোনা উচিত নাকি ফোকাস করার জন্য? এটার ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। খারাপ দিক হচ্ছে আমরা নীরবতায় বেশি ভালো পড়াশোনা করতে পারবো, কারণ তখন আমাদের ব্রেইনের যে ফোকাস ওইটা বিভিন্ন জায়গায় বিভক্ত হবে না। যদি আশেপাশে কোনো বড় আওয়াজ গানের মতো যদি আমরা ইয়ারফোন দিয়ে শুনি, ওটা অনেক বড় আওয়াজ হবে, ওইটার যদি ব্রেইনের ফোকাস না করতে হয়, ব্রেইন পুরা ফোকাসটা পড়াশোনায় দিতে পারবে। এটা হচ্ছে খারাপ দিক, যে নীরবতায় পড়াশোনা করা সাধারণত ভালো হয়ে থাকে। ভালো দিক হচ্ছে অনেকেই নীরবতায় ফোকাস করতে পারে না, বা অনেকেই অনেকক্ষণ ধরে নীরবতায় পড়াশোনা করতে পারে না কারণ তাদের বোরিং লাগে। সো আমি খেয়াল করেছিলাম, আমি যখন গান ছাড়া পড়াশোনা করি আমার পড়াশোনা বেশি এফিশিয়েন্ট হয়, কম সময় বেশি কভার করতে পারি। কিন্তু আমি যখন গান শুনে পড়াশোনা করি তখন আমি বেশিক্ষণের জন্য পড়াশোনা করতে পারি, কারণ আমার বোরিং লাগে না। সো দুইটাই আমি ট্রাই অ্যান্ড টেস্ট করে দেখেছি যে ইভেনচুয়ালি পড়াশোনা যখন আমি গান সহ করতাম তখন এতই বেশি পরিমাণ পড়াশোনা করতে পারতাম যে এফিসিয়েন্সি একটু কম হলেও ওভারঅল আমার জন্য বেশি বেনিফিট হতো। বিভিন্ন স্টাডিজে দেখা গিয়েছে যে আপনি যদি পড়াশোনা করার সময় গান শোনেন, তখন যেই গানে শব্দ উচ্চারণ করা হয় বা লিরিক্স থাকে ওই গানে সাধারণত ফোকাস কম করা যায়। কারণ সাধারণত আপনি যখন পড়াশোনা করবেন আপনি শব্দই পড়বেন, সো ব্রেইনের একদিকে শব্দ পড়তে হচ্ছে, অন্যদিকে ডিফারেন্ট শব্দ শুনতে হচ্ছে, এই জন্য ব্রেইনের ফোকাস কমে যায়। কিন্তু আপনি যদি কোনো ইনস্ট্রুমেন্টাল গান শুনেন তখন ফোকাস করা শব্দ বা লিরিক্স সহ গানের থেকে সহজ হবে। ইউটিউব বা স্পটিফাইতে যদি স্টাডি মিউজিক, অ্যাম্বিয়েন্ট স্টাডি মিউজিক, ইনস্ট্রুমেন্টাল দিয়ে সার্চ দেন অনেক প্লেলিস্ট চলে আসে, ওগুলো আমি সাধারণত প্লে করে ইভেনচুয়ালি পড়তে বসে যেতাম। এটা খুব পার্সোনাল একটা চয়েস। অনেকেই আমি দেখেছি যে তাদের গান ছাড়াই তারা অনেক ভালোভাবে পড়াশোনার জন্য ফোকাস রাখতে পারে এবং মনোযোগ ধরে রাখতে পারে। আমি পারতাম না, এই জন্য আমি ব্যবহার করতাম। ইভেনচুয়ালি অনেক ক্লাসে দেখেছি যে আমার পড়াশোনাটা এত ইন্টারেস্টিং লাগতো যে আমার গান ব্যবহার করা লাগতো না। সো বেসিক্যালি বোরিং যা লাগতো তখন গান শুনতাম, বোরিং না লাগলে গান ইউজ করতাম না। বাট এটা আরেকটা টেকনিক যেটা আপনার যেই টাস্ক ওইটার প্রতি আপনার ইন্টারেস্ট বাড়িয়ে দিবে এবং আপনি বেশি ফোকাস করতে পারবেন। ইভেনচুয়ালি আপনি যদি কোনো টাস্কে ফোকাস বেশি করতে পারেন, আপনার ডিস্ট্রাকশনগুলোকে দূরে রাখেন, আপনার সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন বন্ধ করতে পারেন এবং একটা পরিবেশ সৃষ্টি করতে পারেন যেখানে আপনি কাজ ভালোভাবে করতে পারছেন এবং আপনার ক্যালেন্ডারে আপনার যা যা করতে ভালো লাগে তার জন্য সময় থাকে, প্রোক্রাস্টিনেট করা বা কোনো একটা কাজ করার সময় ওটা না করে অন্য কিছু করার যে প্রবণতা ওটা কমে যাবে। আশা করি ভিডিও টেকনিকগুলো আপনার কাজে লাগবে। দেখা হবে নেক্সট ভিডিওতে।